শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ইংরেজি 2021 নববর্ষের শুভেচ্ছা তোমাদেরকে। আমি গোবিন্দ প্রসাদ মন্ডল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় ভেক্টর। প্রথম অধ্যায়, উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ভেক্টর। তো ভেক্টরের সম্পর্কে আমরা আজকে ধারণা তোমাদেরকে দেব। সমস্ত রাশিগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই রাশিগুলোকে নির্ণয় করার জন্য আমরা ভেক্টর, যে দুটো রাশি এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আছে, এদের সংজ্ঞাটা আমরা একটু জেনে নেই। স্কেলার রাশি বা বাহ্যিক রাশি, যাদের মান এবং দিক, শুধু মান আছে দিক নাই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। আর যাদের মান আছে দিকও আছে, তাদেরকে ভেক্টর রাশি বলবো। স্কেলার রাশি কারা? ভর, দৈর্ঘ্য, সময়, দূরত্ব, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি। আর স্কেলার রাশি, ভেক্টর রাশি বল, বেগ, ত্বরণ, সরণ, মন্দন, ওজন ইত্যাদি। তাহলে দুটো রাশি সম্পর্কে আমরা প্রথমত যে রাশিগুলোকে, টোটাল রাশিগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এই দুটো রাশি আমরা এই যে একটা রশ্মি আমরা দেখছি, এর দুটো নাম আছে, দুটো প্রান্তের দুটো নাম আছে। একটা হচ্ছে আদি বিন্দু, একটা হচ্ছে প্রান্ত বিন্দু। এটা হলো আদি বিন্দু হবে, এটা হলো প্রান্ত বিন্দু। এই রশ্মির সাহায্যে মানে সঠিক রেখাংশের দিক বলা হচ্ছে, সঠিক রেখাংশের একটা দিক নির্দেশ করা হচ্ছে, যার দুটো প্রান্তের দুটো নাম আছে। একটা হচ্ছে আদি বিন্দু, আর একটা হচ্ছে প্রান্ত বিন্দু। এবং এই ভেক্টরের প্রতীক, আমরা একটা প্রতীক দ্বারা এই ভেক্টরকে আমরা চিনব। কিভাবে? ভেক্টর প্রতীক। যদি একটা ভেক্টর হয়, তাহলে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এর নিচে দাগ দ্বারা প্রকাশ করতে পারি, অথবা ওই উপর শুধুমাত্র একটা দাগ দ্বারাও প্রকাশ করা যেতে পারে। এইভাবে তিন ভাবে আমরা ভেক্টর রাশি মানে ভেক্টর প্রতীক চিহ্ন, অর্থাৎ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা যেতে পারে, নিচে দাগ দিয়ে প্রকাশ করা যেত, অথবা উপরে দাগ দিয়ে প্রকাশ করতে পারি। এগুলো ভেক্টর প্রতীক। এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখবো আমরা। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজ আমরা দেখি পাবে, ত্রিভুজটা যদি এরকম হয়, ও এ বি, এই তীর চিহ্ন দিয়ে আমরা দেখছি। তাহলে ওই বরাবর এই ভেক্টর যদি হয়, ওই এবি বরাবর যদি বি ভেক্টর হয়, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলা হচ্ছে। আর একটা যদি এরকম হয়, ওবি ভেক্টর সমান হবে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলা হচ্ছে। শীর্ষ পাদক যোগফল শীর্ষ পাদ তার সমান।
ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রকে বলা হচ্ছে এভাবে, এই যে আমরা ভেক্টরের দিক আদি বিন্দু বা প্রান্ত বিন্দু, যদি তার প্রান্ত বিন্দু এবং অপর কোথাও একটা ভেক্টরের প্রান্ত বিন্দু এবং অপর ভেক্টরের আদি বিন্দু যে একত্রে যদি মিলে যায় তাহলে তাদের যোগফল হবে শীর্ষ শীর্ষ এবং পাদ পাদ তার সমান। অর্থাৎ চিত্র অনুসারে দেখতে পাচ্ছি আমরা ওয়ে ভেক্টর থেকে আবার এবি বরাবর যাচ্ছে বি ভেক্টর আর ওবি ভেক্টর, অর্থাৎ দিক দিক যাচ্ছে সেইভাবে, তার মানে ওয়ে প্লাস এবি ভেক্টর সমান ওবি ভেক্টর। এটা হলো ভেক্টর যোগের একটা ত্রিভুজ সূত্র। যদি এই দিকটা সাইক্লিকটার এই মতো যদি আসতে থাকে, অর্থাৎ ওবি বরাবর নাই যদি বিও বরাবর হয় তাহলে তাদের সবগুলো সমষ্টি শূন্য হবে। দিকটা যদি এভাবে হয় তাহলে ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিও ভেক্টর সমান শূন্য হয়ে যাবে। তাদের দিকগুলো যদি সব একই দিক বরাবর তারা গতিশীল থাকে। এরপর আসে আমরা ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র। ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র, সামন্তরিক সূত্র। অর্থাৎ সামুদ্রিক যদি আমরা এভাবে অঙ্কন করি, ও এ বিসি এভাবে যদি দেই, ওবি বরাবর হবে লব্ধি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র এবারে বলা হচ্ছে, যদি কোনো সামুদ্রিকের দুটি সংযুক্ত বাহু বরাবর দুটি ভেক্টর ক্রিয়ারত হয় তাহলে ওই একই বিন্দুতে ক্রিয়ারত ওই বল ভেক্টর দ্বয়ের সমষ্টি সমান হবে। অর্থাৎ লব্ধি ভেক্টরটা হবে ওই ভেক্টর দ্বয়ের সমষ্টি সমান হবে। সামুদ্রিক সূত্রটা হচ্ছে, আর যদি ওই ও বিন্দু বরাবর অন্য বরাবর ওবি ভেক্টর যদি কাজ করে লব্ধি ভেক্টরটা, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের আর ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সামুদ্রিকের সন্নিহিত বাহু বলতে গেলে ওয়ে এবং ওসি, এই দুটি বাহু বরাবর যারা ওই ও বিন্দু ক্রিয়া করে, এই দুটো বাহু বরাবর দুটি ভেক্টর এ এবং বি যদি ক্রিয়ারত হয় তাহলে ওই বিন্দুতে অন্তত কর্ণ অর্থাৎ ওবি বরাবর কর্ণটা ওই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর নির্দেশ করে। লব্ধি ভেক্টর যদি আর হয় তাহলে আর ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সামুদ্রিকের ভেক্টর যোগের যদি সামুদ্রিক সূত্র এটা হয় তাহলে ওই ভেক্টরের ওই লব্ধি ভেক্টর একক ভেক্টরটা কেমন হয়? বলা হচ্ছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর বলতে গেলে আমরা ওই ভেক্টরের পরম মান দ্বারা ভাগ, অর্থাৎ কোন ভেক্টরের এটাকে আমাদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর হবে ওই ভেক্টর অর্থাৎ এ প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস ভেক্টরের পরম মান। তো যে কোনো ধরনের ভেক্টরের কোন একটা ভেক্টর তার সমান্তরাল একক ভেক্টর হবে সেই ভেক্টরকে সেই ভেক্টরের পরম মান দ্বারা ভাগ। তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর আমরা নির্ণয় করছি। তোমরা এইভাবে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর এই প্রক্রিয়া নির্ণয় করতে পারবো। এ যদি একটা ভেক্টর হয় তাহলে ওই ভেক্টরের এই যে ওই বরাবর এই একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের একক ভেক্টরটা কি হবে? উনিশ সমান্তরাল একক ভেক্টর অর্থাৎ সিডি বরাবর
সমান্তরাল এখান পর্যন্ত হবে ওই এ ভেক্টরকে এ ভেক্টরের পরমান দ্বারা ভাগ। এরপরে আমরা দেখব এক্স ওয়াই অক্ষের উপরে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর কি হতো এখানে আই থেকে না আই ভেক্টর এবং জে ভেক্টর এর অর্থ ইউনিট ভেক্টর। এখানে যদি একটা বিন্দু হয় পি এক্স ওয়াই এরকম বিন্দু যদি এরকম হয় তাহলে ওইখান থেকে আমরা এই ওয়েক্স এর উপরে একটা লম্ব টানি, এটা হলো সেই যে ভেক্টর কাজ করবে, এটা আর ভেক্টর। সেক্ষেত্রে আই ভেক্টর মানে ওয়ে ভেক্টর। তাহলে আই ভেক্টরকে একক ভেক্টর বললাম কেন? এখানে আই ভেক্টর ওয়ে ভেক্টর অর্থাৎ আই একক ভেক্টর হবে ওয়ে ভেক্টর ডিভাইডেড বাই ওয়ে ভেক্টরের পরমান। তাহলে আই একটা একক ভেক্টর, ঠিক একই রকম ভাবে যেও একই একক ভেক্টর হবে। এসি ভেক্টরকে এসি ভেক্টরের পরমান দ্বারা ভাগ। এবার এখানে যে ওপি ভেক্টর বলা হচ্ছে এটাকে যদি পজিশন ভেক্টর আমরা বলি, অর্থাৎ আর দিক বরাবর ওপি পজিশন ভেক্টর যদি হয় তাহলে ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপি ভেক্টরের পরমান, অর্থাৎ আর ভেক্টরকে আর ভেক্টরের পরমান দ্বারা ভাগ। আর ভেক্টর পরমান মানে যা আর ভেক্টরটা কোনটা? এখানে পজিশন ভেক্টর আর মানে কিন্তু এক্স আই প্লাস ওয়াই জে ডিভাইডেড বাই আর ভেক্টরের পরমান না রুট ওভার আই এর সহগের বর্গ প্লাস এর সহগের বর্গ। এই হচ্ছে আমাদের ওপি ভেক্টর। এবার ওপি ভেক্টরের ওপি হচ্ছে পি বিন্দু থেকে ও বিন্দু যে দূরত্ব এটা হলো পজিশন ভেক্টর বলা হচ্ছে, অর্থাৎ এই দূরত্ব বরাবর ওপি বরাবর আর ভেক্টর কি হচ্ছে? অর্থাৎ আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে। এক্স অক্ষের সাথে আই ভেক্টরটা ক্রিয়েট হতো হয় এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর সাথে জে ভেক্টর ক্রিয়েট হতো। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে একটা অক্ষ আসে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তখন একটা কে ভেক্টর আমাদের ক্রিয়েট হবে। সেক্ষেত্রে পজিশন ভেক্টর আর ভেক্টর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আর। এখন এই ভেক্টরের সমাধান করার জন্য আমাদের কিছু নির্দেশনা আছে, সূত্র আছে। সেটা হলো সমজাতীয় ভেক্টর বলা হচ্ছে যে সমজাতীয় ভেক্টরের ডট করলে 1 হবে এবং বিপরীত ভেক্টরের ডট করলে 0 হবে। অর্থাৎ আই ভেক্টর ডট আই ভেক্টর সমান সমান জে ভেক্টর ডট জে ভেক্টর সমান সমান কে ভেক্টর ডট কে ভেক্টর সমান সমান 1, আর আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই সমান সমান 0। অর্থাৎ বিপরীত ভেক্টরের ডট করলে 0 হবে, সমজিত ভেক্টরের ডট করলে 1 হবে। এটা একটা ডট গুণনের ক্ষেত্রে। ক্রস গুণনের ক্ষেত্রে কি হবে? ক্রস গুণনের ক্ষেত্রে যদি এরকম একটা সাইক্লিকটার আমরা ধরি, দিক বরাবর এখানে যদি আই ভেক্টর থেকে হয়, এটা যদি জে ভেক্টর হয়, এদিকে যদি কে ভেক্টর হয়ে যায়, তাহলে বলা হচ্ছে যে আই ক্রস জে সমান সমান কে ভেক্টর হবে, জে ক্রস কে সমান সমান আই হবে ভেক্টর, আর কে ক্রস আই সমান সমান হবে আমাদের জে ভেক্টর।
এই তিনটে ভেক্টর হবে। যদি ব্যতিক্রম হয় অর্থাৎ এই যে সাইকেল কোয়ার্টারে আমরা যেটা দেখছি ঘড়ির কাঁটা ইন্টিকুলার হয় আই দেখে এইভাবে লিখতে সুবিধা নির্দেশিত আছে। যদি তার ব্যতিক্রম হয়ে যায় অর্থাৎ আমি যদি এখানে আই ক্রস কে বা মানে আই ক্রস কে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মাইনাস জে এসে যাবে। ইন্টিকুলার হয় যখন ক্লকওয়াইজ হয়ে যাবে তখন বিপরীতটা হবে অর্থাৎ আই ভেক্টর ইউনিট ভেক্টর প্লাস কে ভেক্টর যখন হবে তখন মাইনাস জে ভেক্টর আসবে। এরকম যদি আমি জে ভেক্টর প্লাস আই ভেক্টর লিখি তাহলে মাইনাস কে ভেক্টর আসবে। এরপরে আমরা দেখো দুটি বিন্দু সংযোগ সরলরেখা বরাবর ভেক্টর নির্দেশনা কিভাবে নির্ণয় করা হয়। এর যদি একটা বিন্দু হয় x1 y1 z1 বি একটা বিন্দু যদি হয় x2 y2 z2 তাহলে ওই দুটো বিন্দু বরাবর যে ভেক্টর আসবে এই ভেক্টর সেটা কিভাবে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ বিন্দুর মাধ্যমে কিভাবে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি বিন্দুটাকে সমান্তরালভাবে ভুল অর্থাৎ x1 x2 থেকে x1 টা বিয়োগ হবে অর্থাৎ x2 মাইনাস x1 ইনটু i ভেক্টর যদি x ভুল সবসময় x2 কে বরাবর নিয়ে যেতে হয় x2 কে বরাবর i ইউনিট ভেক্টর কি যাবে সেই কারণের জন্য প্লাস y2 মাইনাস y1 into j vector unit vector plus z2 minus z1 into k vector এগুলো তিন মাস থেকে স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয় এখন তিনটি বিন্দু x y z তাহলে সেক্ষেত্রে আমার ওই দুটো বিন্দু বরাবর অর্থাৎ যদি এবি বরাবর ভেক্টরটা আমরা লিখতে চাই তাহলে x2 থেকে x1 বিয়োগ হয়ে তার সাথে i গুণ হবে x2 বরাবর ওই বিন্দু দুটি ক্রিয়াগত তারপরে y2 minus y1 into j হবে z2 minus z1 কি হবে। এই হলো দুটি বিন্দু বরাবর ভেক্টর নির্দেশনা সরলরেখা অর্থাৎ সরলরেখার ভেক্টর আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখন সরলরেখাগামী ভেক্টর সমীকরণ কি হবে এই বিন্দুগামী এবং বি বিন্দু সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর যদি একটা ভেক্টর হয় ভেক্টর বিন্দু হয় অর্থাৎ আপনি বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল এর সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ ভেক্টর সমীকরণ ভেক্টর সমীকরণ তো আমরা কি লিখতে পারি এখানে ভেক্টর সমীকরণ হবে r ভেক্টর সমান a ভেক্টর প্লাস r ভেক্টর সমান সমান a ভেক্টর প্লাস p ইনটু b ভেক্টর স্মল লেটার t। এখানে t একটি প্যারামিটার এখানে t একটি প্যারামিটার তাহলে এই বিন্দুগামী এবং বি বিন্দু সমান্তরাল বি ভেক্টর এ ভেক্টরের মানে এ বিন্দুগামী এবং বি বিন্দু এর সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ হবে r ভেক্টর সমান সমান a ভেক্টর প্লাস c ইনটু b ভেক্টর। একটা হচ্ছে দুইটি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ এটা তো একটা বিন্দুগামী একটা হচ্ছে দুটি বিন্দুগামী ভেক্টর সমীকরণ কি হবে অর্থাৎ এ ও বি বিন্দুগামী
বিন্দুগামী ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর সমান সমান a ভেক্টর প্লাস 3 ইনটু b ভেক্টর মাইনাস a ভেক্টর। এটা হলো দুটো বিন্দুগামী ভেক্টর সমীকরণ আর উপরেরটা হচ্ছে a বিন্দুগামী একটা বিন্দু আর এখানে দুটো বিন্দু ভেক্টর সমীকরণ। এরপরে আমরা দেখব ভেক্টরের স্কয়ার গুণন এবং ডট গুণনের মানে অন্তর্গত ভেক্টরের সাথে অন্তর্গত কোণ নির্ণয়। স্কয়ার গুণন এবং ডট গুণনের মাধ্যমে তাদের ভেক্টর তাদের অন্তর্গত কোণ কিভাবে নির্ণয় করা যায়। এ আর বি যদি এরকম দুটি ভেক্টর হয় তাহলে তাদের অন্তর্গত কোণ কিভাবে নির্ণয় করতে পারি। বলা হচ্ছে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান ওই ভেক্টরের পরম মান বি ভেক্টরের পরম মান cos থিটা। এ আর বি যদি ভেক্টর তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের পরম মান ইনটু বি ভেক্টরের পরম মান ইনটু cos থিটা। এটাকে বলা হচ্ছে যে স্কয়ার গুণন বা ডট গুণন। ডট গুণন দুটি ভেক্টরের অন্তর্গত কোণ হবে ওই দুটো ভেক্টরের মান অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন হবে একটা স্কয়ার গুণন যা হবে ওই দুটি ভেক্টরের মান এবং ওদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। দুটি ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টর যদি একই হয় তাহলে তাদের ডট গুণফল হবে ওই দুটি ভেক্টরের মান অর্থাৎ পরম মান ইনটু ওদের অন্তর্গত কোণের কোসাইন মানে cos কোসাইনের গুণফলের সমান। এই হলো আমাদের ডট গুণন অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয় করতে পারি। এরপর আসে আমার ভেক্টর গুণন। ভেক্টর গুণনে আসবে a ক্রস b ভেক্টর সমান সমান ওই দুটো ভেক্টরের মান ইনটু sin থিটা ইনটু ইটা ভেক্টর। সংজ্ঞাটা কি হচ্ছে দুটো ভেক্টরের পুরো গুণফল হবে আরেকটি ভেক্টর যা হয় ওই দুটি ভেক্টরের মান এবং ওদের অন্তর্গত কোণের সাইনের গুণফল এবং ওদের দিক হবে গাণিতিক সূত্র দ্বারা নির্ধারিত। চিত্রটা কেমন হবে দেখো, এই চিত্রটা হলো এরকম, এই যদি থিটা হয় এটা এ এটা বি এটা হবে ইটা ইউনিট ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের স্কেলার ভেক্টর গুণন হবে দুটো ভেক্টরের ক্রস গুণফল হবে আরেকটি ভেক্টর যা হবে ওই দুটি ভেক্টর মান এবং ওদের অন্তর্গত কোণের সাইনের গুণফল এবং ওদের দিক হবে ডাইনামিক সূত্র দ্বারা নির্ধারিত। অর্থাৎ এই দিকটাকে ইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে যার মান হচ্ছে 1। এই দুটি সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয় করতে পারবো। এখান থেকে দুটো শর্ত আরো দুটো শর্ত আমরা পাচ্ছি, সেটা হলো দুটো ভেক্টর কখন পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণফল শূন্য হয়। কেন দুটো ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন নিশ্চয়ই তাদের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে উপরের সূত্রে আমরা থিটার মান যদি 90 ডিগ্রি বসাই তাহলে 90 মান 0।
অর্থাৎ এটা এই ভেক্টর এটা বি ভেক্টর সমান 0 হবে। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 0 হবে। তো থিটার মান 90 ডিগ্রি এখানে যদি আমরা বসাই দেই তাহলে পাই 90 মান 0। সেক্ষেত্রে শর্তটা আসলো এটা বি সমান 0। এটা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হবে কখন যখন যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে অবস্থান করবে। এরপরে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে কখন? সমান্তরাল হবে কখন? দুটি ভেক্টর যখন সমান্তরাল হয় তখন তারা তো ছেদ করবে না, আর ছেদ যখন না করবে তখন তাদের নিশ্চয়ই তাদের অন্তর্গতকোণ শূন্য হবে। তাই যদি হয় তাহলে এখানে থিটার মান এই দ্বিতীয় সূত্রে আমরা বসাই সাইন থিটা 0 মানে সাইন 0 0, সেক্ষেত্রে হবে a প্লাস b সমান 0। অর্থাৎ a ভেক্টর প্লাস b ভেক্টর সমান সমান 0। তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। শর্তটা হলো এই দুটো সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র পেলাম। দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে কখন? যখন তাদের জট গুণফল 0 হবে। আর সমান্তরাল হবে কখন? যখন তাদের ওই দুটি ভেক্টরের কোণ গুণফল 0 হবে। ভিতরে শিক্ষার্থীরা তোমরা ভিতরে যে অঙ্কগুলো আছে এইরকম সূত্র এই সূত্রগুলো ব্যবহার করে অর্থাৎ এই শর্ত যখন নির্ণয় করতে বলবে তখন তোমরা এই সূত্র ব্যবহার করে ওই অঙ্কের সমাধান করতে পারবে। এবং একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হলো সেটাও তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলো তো নির্ণয় করতে পারবে। এরপর আসি একটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ যদি একটা ভেক্টর হয় তার উপর লম্ব অভিক্ষেপটা কি হবে? লম্ব অভিক্ষেপটা আমরা কিভাবে দেখাতে পারি? এই ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে cos থিটা সমান a ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের পরম মান। এ হবে a ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এরা লিখতে লম্ব অভিক্ষেপ সমান সমান আমাদের এটা লিখতে হবে। আর একটা আমাদের উপাংশ, তাহলে অভিক্ষেপের ক্ষেত্রে এটা হবে একই রকম হবে। আসলে উপাংশ কিভাবে নির্ণয় করা হয়? উপাংশটা হবে ওই দুটি ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই এই ভেক্টরের পরম মান আর একটা ইউনিট ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের দিক বরাবর এই ভেক্টরের দিক বরাবর এই ভেক্টরের কত আপনার দিক বরাবর 30 বি ভেক্টরের উপাংশ 3 মিনিট এই দুটো ভেক্টর ডট গুণফল ডিভাইডেড বাই ওই ভেক্টরের পরম মান ইনটু ইউনিট ভেক্টর। এটাই হলো উপাংশ নির্ণয়। আরেকটা সূত্র খুব কাজে আসবে, যদি তিনটে ভেক্টর যদি এবিসি হয় তাহলে সেই তিনটি ভেক্টর একই সমতলে হওয়ার শর্তটা কি?
একই সমতলে এ বি সি যদি তিনটা ভেক্টর হয়, এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে হলে যখন একটা ভেক্টর ডট অপর ভেক্টরের ক্রস গুণফল শূন্য হবে, যখন একটা ভেক্টর ডট অপর ভেক্টর ক্রস গুণফল শূন্য হবে, অথবা যদি তিনটা ভেক্টর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর হয়, তাহলে ওই ভেক্টর তিনটির আই, জে এবং কে সবগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেই ডিটারমিনেন্ট শূন্য হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যে সূত্রগুলো আলোচনা হলো এই অনুসারে যে উদাহরণে কিছু অঙ্ক করা হতো, আগেও প্রশ্নমালার মধ্যে হতো, এগুলো তোমরা বাড়িতে সমাধান করতে পারবে। উদাহরণগুলো দেখবা, উদাহরণের প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করে দেওয়া আছে। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে সবাইকে ধন্যবাদ।